শোন, আমার এখন যে চেহারা তোরা দেখছিস বললেন তারিণী খুড়ো। তা থেকে আমার ইয়াং বয়সের চেহারা তোরা তো কল্পনাই করতে পারবি না রে। কিরকম ছিল সে চেহারা? জিজ্ঞেস করলো ন্যাপলা। ধর্মেন্দ্রের মতো? যা যা, ওরকম নাশপাতি মার্কা চেহারা নয়। টকটকে রং, ব্যায়াম করা, পাকানো শরীর। জামা খুললে না প্রত্যেকটা মাসল আঙুল দিয়ে একেবারে দেখানো যায়। অ্যানাটমির চার্টের দরকার হয় না। আর ফিল্ম স্টারের কথা বলছিস, কত অফার পেয়েছে জানিস খুড়োই হিরো হওয়ার জন্যে। ইস, আর আপনি নিলেন না সেই অফার? বলল ন্যাপলা। অবশ্যই তখন তো বোধ হয় সাইলেন্ট ছবি, তাই না? নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। সত্যজিৎ রায়, জন্ম 1921 সালের 2রা মে, মৃত্যু 23 এপ্রিল 1992। তার লেখা অনবদ্য চরিত্রগুলির মধ্যে যেমন আছে ফেলুদা, জটায়ু, প্রফেসর শঙ্কু, ঠিক তেমনই আছেন তারিণী খুড়ো। গল্প বলি এই ভদ্রলোকটি নাকি 33টি শহরেই 55 রকম কাজ করেছেন, ফলে তার গল্পের স্টক প্রচুর। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনবেন তারিণী খুড়োর এমনই একটি গল্প, সেট গঙ্গারামের ধনদৌলত। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1989 বঙ্গাব্দে সন্দেশ পত্রিকায়। আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 থেকে। মূল চরিত্রে তারিণী খুড়ো, সেট গঙ্গারাম ও শ্রীমান মহাবীর। শুরু হচ্ছে সেট গঙ্গারামের ধনদৌলত। কে বললে সাইলেন্ট? আমি বলছি সেই স্বাধীনতার কয়েক বছর আগেকার কথা। সাইলেন্ট ছবি তো ফুরিয়ে গেছে 30 সনের কিছু পরেই। আপনি রিফিউজ করলেন? আলবাত, একবার একটা ছবিতে কাজ করতে হয়েছিল, তবে সেটা অন্য গল্প। সে না হয় আমি আর একদিন বলবো। আসলে ফিল্মের হিরো হওয়ার শখ আমার ছিল না। আমি চেয়েছিলাম আমার গোটা জীবনটাই হবে একটা সিনেমার গপ্প, একটা খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার, অথবা বলতে পারিস একটা সিরিজ অফ অ্যাডভেঞ্চার। ওই রং মেখে ক্যামেরার সামনে দাঁড়াবো, ডিরেক্টর মশাই ডুগডুগি বাজাবেন, আর আমি ধেই ধেই করে নাচবো। এ শর্মা সে শর্মা নয়, বুঝলি? তা আজ কোন অ্যাডভেঞ্চারাস গল্প বলবেন মিস্টার শর্মা? জিজ্ঞেস করলো ন্যাপলা। খুড়োকে এ ধরনের কথা বলার সাহস একমাত্র ন্যাপলারই আছে, তবে সেটা খুড়ো বিশেষ মাইন্ড করেন বলে মনে হয় না। বাইরে একটা খিটখিটে ভাব দেখালেও আসলে ওর মনটা যে নরম সেটা তো আমরা জানতাম। বেনিটোলা থেকে টালিগঞ্জে আসেন যে শুধু আমাদের গল্প শোনাবার জন্যই, এটাও তো মিথ্যে কথা নয়। দুধ চিনি ছাড়া চায়ে পর পর দুটো চুমুক দিয়ে খুড়ো বললেন, 1944-এ আজমিরে। তখন আমার বয়স কত হবে, ওই 28। আমরা 5 জন, আমি, ভুলু, ন্যাপলা, হাবুল ও চটপটি গল্পের জন্য রেডি হয়ে বসলাম। চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে খুড়ো আরম্ভ করলেন। আগ্রায় একটা ব্যাংকের চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছি। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল আমার ধরণী কাকার কথা। আমার বাবার মাস্তুতো ভাই, তিনি ওই জয়পুরে হোমিওপ্যাথি করে বেশ পসার জমিয়ে বসেছেন। রাজস্থানটা দেখা হয়নি,
অথচ ছেলেবেলা থেকেই ওই দেশটার উপর একটা আকর্ষণ আমার রয়েছে। মনে হয় এই ভারতবর্ষে ওটাই হলো সত্যিকারের রোম্যান্স ও অ্যাডভেঞ্চারের ঘাঁটি। তা চলে গেলাম একেবারে কাকার কাছে। আমি বেকার জেনে কাকার তো ভুরু কুঁচকে গেল। বললেন, ও তারু, তোর মতন একটা জোয়ান ছেলে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আজমির যাবি? আমি বললুম, কি আছে সেখানে? কাকা বললেন, সেঠ গঙ্গারাম নামে আমার এক পেশেন্ট ওখানে থাকে, পেটের আলসারে ভুগত, আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন। তার একজন ইংরেজি জানা সেক্রেটারি দরকার। তোর তো ইংরেজিতে অনার্স ছিল, যদি চাস তো তোর নামটা আমি রেকমেন্ড করে দিতে পারি। কখন কি কাজে দরকার পড়ে, তাই টাইপিংটাই আগেই আমার শেখা ছিল। কাজেই সেক্রেটারির চাকরির পক্ষে আমি অনুপযুক্ত নই। তবু লোকটার সম্বন্ধে একটু ডিটেল জানা দরকার বলে প্রশ্ন করলাম। কি করেন গঙ্গারাম? গঙ্গারাম বললেই সেই 19টি বারম্যাটটিকে যে ঘায়েল হয়ে থামলো শেষে মনে পড়ে যায়। কাকা বললেন, গঙ্গারাম মস্ত ধনী, হিরে জহরতের কারবার আছে, বিদেশে করেসপন্ডেন্স চালাতে হয়। যে সেক্রেটারি ছিল সে নাকি বিয়ে করার নাম করে সেই যে গেছে আর আসেনি। বস হিসাবে গঙ্গারাম কি? না না, সে কোনো গোলমাল নেই, তবে ওর একটা ছেলে আছে, বছর 12 বয়স, সে নাকি একটি মূর্তিমান বিচ্ছু। সে যদি কিছু করে থাকে তো। আমি বললাম, কুছ পরোয়া নেই, যে ছেলের এখনো গম গজাবার বয়স হয়নি তাকে আবার ভয় কিসে? ও আমি ঠিক সামলে নেব। ব্যাস ব্যাস, তাহলে আর কি, লেগে পড়। আমি গঙ্গারামকে চিঠি লিখে দিচ্ছি, আমার রিকোয়েস্টও ঠেলতে পারবে না। কাকার এক চিঠিতেই তো গঙ্গারাম একেবারে রাজি। লিখলেন, সেন্ড ইওর নেফিউ ইমিডিয়েটলি। একবার অম্বর প্যালেসটায় ঢু মেরে জয়পুর থেকে চলে গেলুম মুসলমানদের পবিত্র তীর্থস্থান আজমিরে। আকবর একটা প্রাসাদ বানিয়েছিলেন এই শহরে। আজমির থেকে 7 মাইল পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর। সব মিলিয়ে যাকে বলে একেবারে ঐতিহ্যে মহিয়ান। প্রথম রাতটায় থাকলুম সার্কিট হাউসে। কাকাই অবশ্য ব্যবস্থা করে দিয়েছিলেন। অনাসাগর নামে বিরাট লেকের ধারে এমন একটা সার্কিট হাউস ভারতবর্ষে আর 2টি আছে কিনা সন্দেহ। বারান্দায় বেতের চেয়ারে বসে যে দৃশ্য দেখলুম, ও তার জীবনে ভুলবার নয়। হাজার হাজার হাঁস চড়ে বেড়াচ্ছে লেকে। পশ্চিমে তারাগড় পাহাড়, তার পেছনে টেকনিকালার ছবির মতো সানসেট হচ্ছে। ওহ, কি অপূর্ব! সেট গঙ্গারামের গদি আর বাসস্থান শহরের মধ্যিখানে হলেও বাড়ির ভেতরে একবার ঢুকে পড়লে সেটা আর বোঝার জো থাকে না। 27 বিঘে জমির উপর বাড়ি, আর সেটাকে ঘিরে দুর্গের মতো পাঁচিল। 250 বছরের সোনাদানার ব্যবসা। ঘরে কত যে মহামূল্য রত্ন আর গয়নাগাটি আছে তার হিসেব নেই। সেজন্যেই এই পাঁচিলের ব্যবস্থা। যদিও তাতে যে 16 আনা সেফটি হয় না সেটা পরে বুঝেছিলাম, তবে সে কথা যথাস্থানে প্রকাশ্য। গঙ্গারামের সঙ্গে সকালে গদিতে দেখা করলুম। ভদ্রলোকের বয়স ওই 60-65, ঘি খাওয়া নধর পরিপুষ্ট চেহারা। একবার বসে পড়ে উঠতে গেলে পাশের লোককে হাত ধরে হেল্প করতে হয়।
আমায় দেখে তার প্রথম প্রশ্নটাই হলো, আর ইউ এ বেঙ্গলি? এ প্রশ্নে অবশ্যই একটা কারণ আছে, সেটা এখানে বলি। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে একটু সুখ টান দিয়ে নি। ন্যাপলা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখ, দেখছিস? গল্প একেবারে যেন গিলে খাচ্ছে। দেখ, বিড়িটাও গেল নিবে। যাকে শোন, তবে শোন, আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক খদ্দের আসে। ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো, তার উপর একজোড়া তাকড়াই গোঁফ, তাতে এমন এক পার্সোনালিটি এনে দিয়েছে যে দেখেই ডিসাইড করে ফেললুম, হ্যাঁ, ও জিনিস আমারও চাই। 2.5 মাস লেগেছিল, বুঝলি? 2.5 মাস লেগেছিল গোপের ওই শেপ নিতে। মাঝখানটা ভরাট আর পুরু, আর দুপাশ যেন দুটো হাতির সুর সেলাম ঠুকছে। কলকাতার বাঙালিদের মধ্যে থেকে গোপ জিনিসটা তখন প্রায় উঠে গেছে, কিন্তু পশ্চিমে অনেকেই ওটার খুব তোয়াজ করে, আর রাজস্থানে তো কথাই নেই। শেঠজিকে বললুম যে আমি বঙ্গ সন্তান বটে, গোপটা নেহাত শখের ব্যাপার। ইংরেজিটা তো মোটামুটি বলতেই পারতুম। 2 বছর ওই আগ্রায় থেকে হিন্দিটাও সড়গড় হয়ে গেছিল। তার উপর আদব কায়দাগুলো রপ্ত, স্বাস্থ্য ভালো, সব মিলিয়ে গঙ্গারাম খুশি হলেন। তিনি বললেন, আমার বাড়িতেই তুমি থাকবে, সকালে বিকালে আমার কাজ করবে, দুপুরটা আমি ঘুমোই, আর সন্ধেটা তুমি আমার ছেলের টিউশনি করবে। ছেলে চালাক, তবে পড়াশোনায় মন নেই, ভারী দুরন্ত। সঙ্গদোষে নষ্ট না হয় সেটা তোমাকে দেখতে হবে। উপযুক্ত পারিশ্রমিক আমি তোমাকে দেব, তবে একটা কথা, আমরা নিরামিষ খাই। মাছ মাংস খেতে হলে তোমাকে বাইরে গিয়ে খেতে হবে। অবশ্যই শাক সবজি ফলমূল দুধ মিষ্টিতে যদি তোমার অরুচি না হয়, তাহলে বাইরে যাবার কোনো দরকার হবে বলে মনে করি না। নিরামিষ শুনে গোড়ায় মনটা দমে গেছিল, কিন্তু শেঠজি বাড়ির নিরামিষ রান্না এমনই সুস্বাদু, আর বাড়ির গরুর ওই খাঁটি দুধের মালাই বালাইয়ের এমনই কোয়ালিটি যে মাছ মাংসের অভাব আমাকে একেবারে মিটিয়ে দিয়েছিল। গঙ্গারামের সব শুদ্ধ 7টি ছেলে, তার মধ্যে 2টি অল্প বয়সেই মারা গেছে। 2টি আর্মিতে, 2টি বাপের ব্যবসায় যোগ দিয়েছে, আর ছোটটি ওই শ্রীমান মহাবীর বিচ্ছু। আমার সঙ্গে কথা বলে গঙ্গারাম ছেলেকে ডেকে পাঠালেন। সে এলে পরে তিনি বললেন, ইনি তোমার নতুন মাস্টার, যাও একে এর ঘর দেখিয়ে দিয়ে এসো। এমন অস্থির চোখের দৃষ্টি আমি কোনো ছেলের মধ্যে কখনো দেখিনি, আর সেই সঙ্গে এমন তীক্ষ্ণ ঝিলিক। হ্যাঁ, সে যে বিচ্ছু তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে তার বুদ্ধিও যে বেশ ধারালো সেটা কিন্তু বোঝা যায়। গদি থেকে বাড়ির ভেতর ঢুকে একটা প্রকাণ্ড উঠোন পেরিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে আর একটা উঠোনে পৌঁছল। তারই পাশে বারান্দার ধারে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করলো মহাবীর। বোঝাই যাচ্ছে এটা শীষমহল জাতীয় একটা কিছু ছিল, কারণ ঘরের সারা দেওয়াল আয়না টুকরো দিয়ে একেবারে মোড়া। আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট খানেকের মধ্যেই আমি বুঝতে পারলাম। হরি বাবা,
ঘরের মেঝেতে দুটি আর খাটের উপর একটি জ্যান্ত বিছে দেখি ঘুরে বেড়াচ্ছে। মেঝের দুটি তেঁতুলে আর খাটের উপরটি একেবারে খোদ কাঁকড়া বিছে। শেষেরটি আপাতত খাটের মধ্যিখান থেকে বালিশ লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। আমি জানি মেঝের দুটি চেহারাতেই যা ভয়ের উদ্বেগ করে। কামড়ে কোনো বিষ নেই, তবে বিছানার উপরে যেটি, ওর ল্যাজের ডগায় বাঁকানো হুলটির ছোবল একেবারে মারাত্মক। বিচ্ছু বিশেষণের তাৎপর্য যে এইভাবে প্রথম দিনেই বোঝা যাবে সেটা আমি আগে কখনো ভাবিনি। আমি ঘর থেকে বেরিয়েই মহাবীর বলে একটা হাঁক দিলুম। তাতে উত্তর না পেলেও ডাকের ফলে উল্টো দিকের বারান্দায় স্বয়ং সীমানের একেবারে আবির্ভাব হলো। হেলতে দুলতে সে এসে দাঁড়ালো একটা থামের পাশে। আমি তাকে ডাকলাম, এই দাঁড়াও। বিচ্ছু এগিয়ে উঠোনের মাঝ বরাবর এসে আবার থামলো। হাত দিয়ে বিচ্ছু তুলতে পারো? জিজ্ঞেস করলাম আমি। সীমান্ত নিরুত্তর। এসো দেখে যাও কি করে তোলে। এইবার সীমানের কৌতূহল হলো। এখানে বলে রাখি, আমি নিজেও কোনোদিন হাত দিয়ে কাঁকড়া বিছে তুলিনি। হ্যাঁ, তবে সেটা যে সম্ভব সেটা আমি জানি, কারণ ওই ছেলেবেলায় গনসা বলে আমাদের একটা চাকর ছিল, তাকে এই জিনিস করতে আমি দেখেছি। খপ করে ঠিক হুলের তলাটা ধরে তুলে ফেললেই হুল ফোটাবার আর মৌকা পায় না বিছে। মহাবীর আমার ঘরের দরজার মুখটাতে এসে দাঁড়ালো। আমি দম টেনে এক বুক সাহস নিয়ে দুগ্গা বলে এক ছোবলে খাটের ওপর থেকে বিচ্ছুটাকে ল্যাজ ধরে তুলল। তারপর সেটা দু আঙুলে ঝুলিয়ে মহাবীরের মুখের খুব কাছে নিয়ে গিয়ে বললাম, বিছেগুলোকে বাইরে ফেলে দিয়ে আসার জন্য একটা পাত্র নিয়ে এসো। আর দেখছই তো, আমার যখন ভয় নেই তখন আমাকে ভয় দেখিয়ে কোনো মজাও নেই বা। মহাবীর 1 মিনিটের মধ্যেই একটা কাঁচের বয়াম নিয়ে চলে এলো। তার ভেতরের দেওয়ালে লাড্ডুর সব গুঁড়ো টুড়ো লেগে রয়েছে। তারই মধ্যে প্রথমে কাঁকড়া বিছেটাকে, তারপর তেঁতুল বিছে দুটো ফেলে দিল। বললুম, এগুলোকে বাড়ির পাঁচিলের একদম বাইরে ফেলে এসো যাও। মহাবীর গেল। তারপর কিছুক্ষণের মধ্যে এসে রিপোর্ট করে গেল যে সে আমার আজ্ঞা পালন করেছে। তারপর থেকে মনে হতো যে প্রাইভেট টিউটরের প্রতি তার যে স্বাভাবিক একটা বিরাগ, সেটা মহাবীর কিছুটা অন্তত কাটিয়ে উঠেছে। হ্যাঁ, কতটা কাটিয়েছে সেটা জানা মুশকিল, কারণ এমনিতে সে অত্যন্ত চাপা। পেটে বোমা মারলেও মনের আসল ভাব সে প্রকাশ কিছুতেই করবে না। কিন্তু ছেলেটি অত্যন্ত চৌকস, কাজেই লেখাপড়া যাতে তার মন বসে সে চেষ্টা আমাকে করতেই হবে, তাতে সফল হই বা না হই। দুষ্টুমি বন্ধ করার চেষ্টা আমি অবশ্য করিনি, কারণ জানি সেটা মাঠে মারা যাবে। তেঁদরামোর দৌড় যে কতখানি সেটা একদিনের ঘটনা বললেই তোরা সব বুঝতে পারবি। গঙ্গারামের বাড়িতে 4টে ঘোড়া আর 6টা উট। একদিন সকালে মনিবের চিঠি টাইপ করছি গদিতে বসে, এমন সময় হঠাৎ সমস্বরে অনেকগুলো উটের আর্তনাদ শুনে আঁতকে উঠল। উটের ডাকের মতো এমন বীভৎস আর ঘর ঘরে ডাক কোনোদিনও কোনো জানোয়ারের আমি শুনিনি। কৌতূহলাতে আমি একটু বাইরে বেরিয়ে দেখি
জোড়া জোড়া উট বোধহয় এই পরস্পরের দিকে পিঠ করে বসেছিল। কোনো এক ফাঁকে ওই শ্রীমান গিয়ে এর ওর লেজ গাঁট ছড়ার মতো করে বেঁধে দিয়ে এসেছে। বসা উঠ দাঁড়িয়ে উঠতেই লেজে লেজে টান পড়েছে, ফলে এই বিরাট চিৎকার। গঙ্গারাম এ ব্যাপারে ভয়ঙ্কর আপসেট হয়ে পড়াতে তাকে আমি বুঝিয়ে বললাম যে এ ধরনের দুষ্টুমির বয়সটা মানুষের খুব দীর্ঘস্থায়ী হয় না। তোমার ছেলে যথেষ্ট বুদ্ধি আছে ওর, সে পড়াশোনায় খুব ভালো হবে, এ গ্যারান্টি আমি তোমায় দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এত বলার পর বাপ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মহাবীরকে পড়ানোর টাইম ছিল এই সন্ধ্যে 7টা থেকে 9টা। একতলার পিছন দিয়ে আমার ঘরের উল্টো দিকে একটা ঘরে বসে পড়াশোনা হতো। আমি গিয়ে বসলেই বেয়ারা 1 গ্লাস শরবত এনে দিয়ে যেত। সেটা যে কিসের শরবত তা কোনোদিন আমি ঠাহর করতে পারিনি। হ্যাঁ, তবে বলতে পারি এমন সুস্বাদু সুগন্ধি শরবত আর কোনোদিন আমি খাই। শরবত শেষ হতে না হতেই ছাত্র এসে পড়তেন। একদিন দেখি ছেলে আর আসে না। আমি ঘড়ি দেখছি থেকে থেকে, এই 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট, 1 ঘন্টা, তবু সে আসে না। দেরির কি কারণ হতে পারে বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ শ্রীমান এসে হাজির। কি ব্যাপার বলো তো, আমি জিজ্ঞাসা করলাম তাকে। এত দেরি কেন? তোমায় একটা জিনিস দেখাবো, তাই আর কি দেরি। আরে আর বলো না, বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাক্স থেকে চাবি বার করতে পারছিলাম না। সর্বনাশ! বাবার ট্যাক্স থেকে চাবি? হ্যাঁ, শেঠজি যে গাঁজা জাতীয় একটা কিছু সেবন করেন সন্ধ্যাবেলায় সেটা জানতাম। কিসের চাবি? আমি জিজ্ঞেস করাতে শ্রীমান বললে সিন্ধুকের। তারপর পকেট থেকে একটা জিনিস বার করে ঠক করে টেবিলের উপর রাখলো। ল্যাম্পের আলোয় সেটা একেবারে চোখ ধাঁধানো ঝলসানি আমাকে যেন থমকে দিল। জিনিসটা একটা সোনার লকেট, সাইজে ক্যারামেল স্ট্রাইকারের মতো, মাঝখানে একটা আদুলি প্রমাণ সবুজ মণি, নিখাত মরকত বা পান্না, তাকে ঘিরে আছে হীরের বলয়, আর তাকে আবার ঘিরে আছে সোনার সূক্ষ্ম কারুকার্যের মতো বসানো চুনি আর পান্না। জাহাঙ্গীর বাদশার জিনিস ছিল এটা, 20 লাখ টাকা দাম। বাবা কাউকে দেখান না, কাউকে বিক্রি করবেন না। আর তুমি এটা সিন্ধুক থেকে বার করে নিয়ে এলে? বাহ, এটা তোমাকে দেখাবো না? তোমার দেখা হলে আবার রেখে দিয়ে আসবো। আমি অবাক হয়ে একবার লকেটের দিকে একবার মহাবীরের দিকে দেখছি। এমন সময় হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন শ্রীমান। টোটা সিং এর নাম শুনেছ? কে টোটা সিং? আসল নাম না, আসল নাম কেউ জানে না। ডাকু টোটা সিং। পুলিশ ধরে জেলে পুরেছিল, তবে ও জানলার গড়াত হাত দিয়ে বেঁকিয়ে পালিয়ে যায়। এবার মনে পড়ল, কোনো একটা কাগজে পড়েছিলাম বটে, রাজপুত ডাকাত। হ্যাঁ, রাজপুত্রের মতোই চেহারা, যেমনি ফর্সা রং, কিন্তু ডাকাতি করে ওই মিস কালো ভিলদের সঙ্গে। ভারী রহস্যময় চরিত্র। পুলিশ জেরা করেও কিছু জানতে পারেনি। দুর্ধর্ষ সাহসী আর বন্দুকের অব্যর্থ নিশানা, গায়েও নাকি প্রচন্ড শক্তি। হঠাৎ
টোটা সিং এর কথা জিজ্ঞাসা করছো কেন? না, আসলে আমাদের বাড়িতে ডাকাত এলে মজা হবে। আমি তো বললাম, এসব কি বলছো তুমি? আহা, গোলাগুলি চলবে আর মজা হবে না? এসব কথা বলো না মহাবীর। যদি লোক খুন হয় সেটা কি খুব ভালো হবে? মহাবীর আর কিছু বলল না। তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেলাতে পারলাম না বলে বোধহয় সে কিছুটা হতাশ হলো। তাকে লকেটটা দিয়ে বললুম, যাও এটা রেখে এসো বাবার সিন্ধুকে। মহাবীর তো বাধ্য ছেলের মতো লকেটটা নিয়ে বেরিয়ে গিয়ে আবার 5 মিনিটের মধ্যে ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশোনা হলো না। রাত্রে শুয়ে শুয়ে লকেটটার কথা আর সেই সঙ্গে কি বিপুল ধন দৌলতের মধ্যে যে আমি রয়েছি সেই কথাটা আমি ভাবছি। আমার ঘরের উপরেই শেঠ গঙ্গারামের ঘর। শেঠজির তো আবার ইনসমনিয়া, রাত 2:30-3টের আগে ঘুম আসে না। নেশার ফলে সন্ধ্যে 7টা নাগাদ একটা তন্দার ভাব আসে বটে, তারপর ওই 10টা থেকে একেবারে সজাগ। এই ব্যায়াম হোমিওপ্যাথিতে সারিনি, তাই শেঠজি অ্যালোপ্যাথি ঘুমের বড়ি খান। কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ ঘরে তিনি একেবারে ওই পায়চারি করতে থাকেন। তার পদধ্বনি আজ আমি শুনতে পাচ্ছি ঠিক আমার মাথার উপরে। ক্রমে সেই পায়ের শব্দ থেমে গেল, কিন্তু আমার চোখে আর ঘুম নেই। ঢং ঢং করে গদির ঘরের জাপানি দেওয়াল ঘড়িতে 2টো বাজলো, আর তার কিছুক্ষণ পরেই মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। কে টেলিপ্যাথি বলবো না কি বলবো জানি না। আজই সন্ধ্যায় ডাকাতের কথা হলো, আর আজই ডাকাত পড়লো শেঠজি গঙ্গারামের বাড়ি। হ্যাঁ, প্রথমে সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে, তারপর ওই ঘোড়ার চিহি আর উটের পরিত্রাহী আর্তনাদ, তারপরে তো হই হুল্লো, আর পর পর 3টে একেবারে বন্দুকের আওয়াজ পেয়ে আমি খাটের উপর শটান উঠে বসলাম। ঘর থেকে বারান্দায় বেরোবে কিনা ভাবছি। এমন সময় বেশ কিছু লোকের একসঙ্গে 2টো পায়ের শব্দ সমস্ত বাড়িটা একেবারে গমগম করে দিল। দরজা দিয়ে মুখ বাড়িয়ে ওদিকে বারান্দার প্যাসেজের ভেতর দিয়ে বাইরের উঠোনের এই যে অংশটা দেখা যায় তাতে আলোক রশ্মি একটা ছটপটানি দেখে বুঝলাম কে বা কারা যেন টর্চের আলো ফেলছে। মাথায় আমার রোগ চেপে গেল। শেঠজি আমাকে একটা রিভলভার দিয়েছিল, সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেল। মানে বাড়িতে ডাকাত যদি পড়েই থাকে তো এভাবে চেঁচো হয়ে ঘরে বসে থাকলে বাঙালির মুখে কালি পড়বে না? কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্রই একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে কি একটা গুলি যেন বেরিয়ে গিয়ে পেছনের একটা কাঁচের জানালাকে চৌচির করে দিল। আমি বেগতিক দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়লাম। গোলাগুলি চললে এটাই যে প্রশস্ত পন্থা এটা আমার জানা ছিল, তাও কুকুর অবস্থাতেই হাত বাড়িয়ে আমি রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে একটা গুলি চালিয়ে দিল। লোকটা আর্তনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে এক অদৃশ্য হয়ে গেল। আজ অমাবস্যা, কিন্তু উঠোনের উপর ছাদ নেই বলে তারার আলোতে তবু কিছুটা দেখা যাচ্ছিল। এইভাবে কুরুক্ষেত্র চলল মিনিট 20। শেঠজির বাড়ি পাহারা দেবার জন্য সশস্ত্র দারোয়ান ছিল কোটাস্টে। কাজেই যুদ্ধ যে শুধু একতরফাই ঘটেছে তা কিন্তু নয়। ক্রমে হল্লা, আর্তনাদ, গুলির শব্দ, পায়ের শব্দ ইত্যাদি সবকিছু থামার পর আমি আবার উঠে দাঁড়ালুম।
তখন এদিকে ওদিকে বাতি জ্বলতে শুরু করেছে। ওপর থেকে মেয়েদের গলায় ঘোর বিলাপ ধ্বনি শোনা যাচ্ছে। যতদূর মনে হয় রেড সাকসেসফুল। মিনিট খানেকের মধ্যেই মহাবীর দৌড়ে নেমে এলো দোতলা থেকে। সে আমার ঘরেই যাচ্ছিল। মাঝপথে আমাকে দেখে গিয়ে একবারে পাকা খবর দিয়ে দিল। টোটা সিং ডাকাতের দল বিস্তর ধনদৌলা লুট করে নিয়ে চলে গেছে, ইনক্লুডিং শেঠজির সিন্দুক খুলে জাহাঙ্গীরের লকেটও। শেঠজি নিজে নাকি বিপদ বুঝে গিন্নি আর মহাবীরকে নিয়ে ছাতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। তার দুই ছেলে ওই প্রতাপ আর রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দুজনেই একেবারে জখম। এছাড়া ওই দুটি প্রহরী রয়েছে, মরেছে, আরেকটির পায়ে আবার গুলি লেগেছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, এখনো অনেক বাকি, বুঝলি? আরে ও হাবুল, দে এক গ্লাস জল দে দেখি, গলাটা একেবারে শুকিয়ে গেল। শান্তি হলো। হ্যাঁ শোন, তবে পুলিশে ডায়েরি ইত্যাদি যা করবার সে তো হলোই। এখানে বলে রাখি যে শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশবন্ধু সিংহ এবং তার দলের লোকেরা জাহাঙ্গীরের লকেট সমেত চোরাইমারের অধিকাংশই উদ্ধার করেছিলেন। ডাকাত দলের 7 জন ধরা পড়েছিল, তবে টোটা সিং কিন্তু উধাও। কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাকাতির 2 দিন পরে সন্ধ্যাবেলা এই ছাত্র পড়ানোর ঘরে গেছি যথারীতি, ধর 7টার সময়। শরবত খাওয়াও হয়ে গেছে। এমন সময় অনুভব করলুম মাথাটা কেমন যেন একটু ঝিমঝিম ঝিমঝিম করছে। ছাত্র তখনও ঘরে আসেনি। এদিকে ক্রমেই বুঝতে পারছি যে চোখের সামনের জিনিসগুলো দেখতে যেন রীতিমতো কষ্ট করে দৃষ্টি প্রকাশ করতে হচ্ছে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝছি যে এ অবস্থায় পড়ানো কিন্তু অসম্ভব। এমন সময় শ্রীমান মহাবীরের প্রবেশ। তার হাতে একটা হলদে কাগজ। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন একটা হ্যান্ডবিল। অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি। টোটা সিং, বলল মহাবীর। তার চোখ যেন জলজল করছে। টোটা সিং? হ্যাঁ, কি বলছে ছেলেটা পাগলের মতো। স্পষ্ট দেখছি যে আমার ছবি, সেই গোঁফ, সেই ঝুলপি, সেই নাক, সেই চোখ। টোটা সিং ঠিক 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 তোমার মতো দেখতে। রাস্তার দেয়ালে দেয়ালে ছবি আটকে দিয়েছে আজই দুপুরে। ধরে দিতে পারলে 2000 টাকা পুরস্কার। আমি সেই অবস্থাতেই কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের একেবারে সামনে এনে নিচের লেখাটা পড়ার চেষ্টা করলুম। বড় করে লেখা। টোটা সিংয়ের নামটা পড়তে কোনো আমার অসুবিধে হলো না। আর সেই সঙ্গে ছবির মাথার উপরে লেখা রিওয়ার্ড ₹2000। পুলিশ তোমায় ধরতে আসবে। কিশোরলাল বলল ও পুলিশে বলে দেবে তুমি এখানে থাকো। ও দেখেছে দেয়ালের ছবি। কিষানলাল শেঠজির দোকানের একজন কর্মচারী। লোকটা খুব সুবিধের নয়, সেটা আমারও কয়েকবার মনে হয়েছে। তোমার জেল হবে বলেই চলেছে মহাবীর সিং।
আমার জেল হলে সে যেন রেহাই পায় এমনই একটা তার ভাব। এই অদ্ভুত প্রায় বেহুশ অবস্থাতেও বুঝতে পারলাম যে এ ছেলেকে আমি বশ করতে পারি। সে আমার প্রতি যেমনি বিরূপ ছিল তেমনি রয়ে গেছে। আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না, জীবও জড়িয়ে আসছিল। তার মধ্যেই বুঝতে পারছি যে একটা বিশ্রী অবস্থায় আমি পড়ে গেছি। চেহারায় যখন এমন মিল, তখন গঙ্গারামও যে আমাকে উদ্ধার করতে পারবে না সে বিষয়ে আমি নিঃসন্দেহ। শেষটা হাতে হাত করা পড়বে নাকি? ঘর থেকে বেরিয়ে আমি টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার ওই শীষমহলের বিছানাটা এসে শুয়ে পড়ল। আর শোয়া মাত্রই একেবারে অঘরে ঘুম। পরদিন ঘুম ভাঙল পুরুষ মানুষের গলার শব্দে। ভারী গলায় কে যেন ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলছেন আমার ঘরের কাছেই। আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন আছে, এই বাড়িতেই সেই লোককে দেখা গেছে। আমরা সার্চ করে দেখতে চাই। 26টা ঘর হাভেলিতে, লুকোবার জায়গার অভাব আছে কি? আমি প্রমাদ গুনলুম। কথার সঙ্গে সঙ্গে পায়ের শব্দ এগিয়ে আসছে আমারই ঘরের দিকে। এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শোনা গেল। এ বাড়িতে টোটা সিং লুকিয়ে থাকবে আমার অজান্তে? এটা কি করে সম্ভব হয় ইন্সপেক্টর সাহেব? দরজার বাইরে লোক। আমি বিছানায় কনুইয়ে ভর করে আতশোয়া। আমার গলা তো একেবারে শুকিয়ে গেছে, বুকের ভেতরটা কেমন ধরপড়ানি। এখনো মাথা ভার। কাল যে কি হলো এখন আমি বুঝতে পারছি না। চৌকাঠ পেরিয়ে এক পা ঢুকে এলেন এক উর্দি পড়া দারোগা। আমার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে সরি বলে তিনি বেরিয়ে গেলেন। পায়ের শব্দ আর কণ্ঠস্বর বারান্দার ডান দিক দিয়ে আস্তে আস্তে মিলিয়ে এলো। আমার মাথা তো একেবারে ভোঁ ভোঁ করছে। তাহলে কি কালকের ছবিটাও মহাবীরের আর একটা বিচ্ছমি? শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্যই নাকি এসব করেছে? আমি বিছানা ছেড়ে উঠল। দেওয়ালের দিকে আমার চোখ গেল। দেওয়ালের সর্বাঙ্গে আয়নার টুকরো, তাতে আমার মুখের ছায়া পড়ছে। একটা নয়, দুটো নয়, অগন্তি। কিন্তু এ মুখ যে বদলে গেছে। আপনা থেকেই আমার হাতটা মুখের উপর চলে এলো। আরে এ কি? কোথায় আমার টোটা মার্কা সেই তাগড়াই গোঁপ? আমি যে এখন ক্লিন শেভড। আর আমার মাথার এ কি চুলের কি দশা? এ যে প্রায় কদম ছাঁট। দোরগোড়ায় এখন দাঁড়িয়ে মহাবীর সিং। তার চোখে মুখে শয়তানের হাসি। কাল কাল শরবত কি ছিল? সে আমায় জিজ্ঞেস করলো। আমি বললাম কি ছিল? বাবার 4টে ঘুমের বড়ি। তুমি ঘুমোলে পর দাদার খুর দিয়ে আমি তোমার গোঁফ কামিয়ে দিই, কাছে দিয়ে চুলটাও ছেটে দিই, না হলে তোমায় ধরে নিয়ে যেত। এখন ওরা বুদ্ধ বনে যাবে। আমি তো অবাক হয়ে চেয়ে রইলুম মহাবীরের দিকে। এমন ফন্দির কি তারিফ না করে পারা যায়? আর সে যে সত্যিই আমার বন্ধু, তা এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে? সাব্বাস সাব্বাস মহাবীর। আমি এগিয়ে গিয়ে বন্ধুর পিঠ চাপড়ে বললাম, জিতে রহো বেটা, জিতে রহো। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা
তারিণী খুড়োর গল্প সেট গঙ্গারামের ধনদৌলত। তারিণী খুড়োর ভূমিকায় আমরা পাশে পেয়েছিলাম শ্রী সুকুমার মাইতি মহাশয়কে। ধন্যবাদ জানাই সুকুমার বাবুকে আমাদের বিশেষ উদ্যোগে বরাবরের মতোই পাশে থাকার জন্য। গল্পকথক ন্যাপলা ও তারিণীর কাকার ভূমিকায় প্রীতম, সেট গঙ্গারাম অনিমেষ, শ্রীমান মহাবীর সুমন, দারোগা সুদীপ্ত মাইতি, গল্পের পোস্টার ও স্পেশাল সাউন্ড এফেক্টস প্রীতম। দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আজকের তারিণী খুড়োর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।